সচরাচর আমায় উদ্দেশ্য করে কোনো চিঠি আসে না। কখনো কোনো প্রকাশনীর থেকে দু একটা এলেও তার চেয়ে বেশি কিছু আসে না। আর কালের নির্দেশে খুবই দূর সম্পর্কীয় কোনো আত্মীয় যদি পাঠায়, তাও বছরে 2 কি 3-এর বেশি কখনোই নয়। সেদিন খুবই অবাক হয়েছিলাম যে আমাকে উদ্দেশ্য করে একজন অজানা ব্যক্তি আমাকে চিঠি পাঠায়। তার সাথে আমার কোনোভাবেই কোনো পূর্ব পরিচিতি নেই, তা আমি হলফ করে বলতে পারি। চিঠির ওপর দিকে ঠিকানার অংশে লেখা দেখলাম সেই ব্যক্তির নাম ডক্টর সোমদেব ভট্টাচার্য। চিঠিটা আমি খুললাম এবং ভেতরের লেখা দেখে আমার আশ্চর্য হলো। চিঠিতে লেখা ছিল যে, প্রিয় সৌরভবাবু, আপনাদের সম্পর্কে আমি মোটামুটি অনেক কথাই শুনেছি। তার থেকেই আমি বিশ্বনাথ চ্যাটার্জি এবং আপনার সম্পর্কে ভালো সুষম একটি ধারণাই আমার জন্মেছে। আপনারা খুব ভালো গোয়েন্দা ও এও শুনেছি বিশ্বনাথবাবু নিজেকে রহস্যের সন্ধানে বলে উত্থাপন করেন, যেটা আমার হৃদয়ের কোনো না কোনোভাবে একটি দাগ কেটেছে। আপনাদের সুস্বাস্থ্য আমি কামনা করি, কিন্তু যে বিষয় নিয়ে আমি আপনাকে এই পত্র পাঠাচ্ছি সেটি খুবই গম্ভীর এবং আমি কিছু আন্দাজ করে আপনার বন্ধু শরণাপন্ন হতে চাইছি। জীবন ভারী বিকট এবং জটিল সৌরভবাবু। আমি আজ অবধি কেন তো কারোর ক্ষতি করিনি, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে কেউ আমার ক্ষতি নিশ্চয়ই করতে চায়। নিজের বিষয়ে বলতে গেলে সৌরভবাবু, আমি একজন ছোটখাটো গবেষক যে উদ্ভিদ বিজ্ঞানে কিছু দৈবিক আবিষ্কার করেছি। সেগুলো নিয়ে হয়তো দু এক জায়গায় আমায় নিয়ে চর্চাও চলে, কিন্তু সেও খুবই নিমিত্ত মাত্র। আমি 2-1টি বই প্রকাশিত করেছি এবং গবেষণামূলক 2-4টা কাগজও আমার রয়েছে। এর উপরন্তু আমার স্থাবর অস্থাবর সম্পত্তি বলতে আছে একটি বাসভবন আর খুবই স্বল্প সঞ্চয়ের বেশি আর কিছুই নেই। তাই আমি এটা বুঝতে পারছি না আমায় কেন কেউ এভাবে ক্ষতি করতে চায়। হয়তো আমার পরবর্তী বক্তব্য আপনার হাস্যকর মনে হবে। আমাকে শারীরিকভাবে এখনও কেউ আঘাত করেনি, কিন্তু আমি আমার জ্ঞান অনুসারে বুঝতে পারছি কেউ আমার ক্ষতি নিশ্চয়ই করতে চায়। আমি এটা আপনাদেরকে চিঠির কথায় বোঝাতে পারবো না, তাই যদি আপনারা একবার আমার নিকটে এসে আমার ধারণাগুলিকে শোনেন তো আমি ব্যথিত হব। আমি আপনাদের আশায় অপেক্ষায় থাকব। ধন্যবাদ। আমার ঠিকানা আপনারা পত্রের বাইরেই পেয়ে যাবেন। পত্রটি পড়ার পরে আমার কেন জানি না মনে হলো বিষয়টি এক্ষুনি বিশ্বনাথকে বলা উচিত। যেভাবে চিঠিতে উনি নিজের বিপদের আশঙ্কা করেছেন, তাতে সত্যিই মনে হয় ওনার বিপদ খুবই নিকট রয়েছে। মানুষ যখন কোনো সমস্যার সম্মুখীন হয়, তখন তাদের ষষ্ঠ ইন্দ্রিয় জাগার দিয়ে ওঠে, এবং এক্ষেত্রেও তাই হয়েছে বলে আমার ধারণা। আমি বৈঠকখানার ঘরে পত্রটি পাঠ করছিলাম আর বিশ্বনাথ তার নিজের শয়নকক্ষে ছিল। কিছুক্ষণ পর বিশ্বনাথ এসে বৈঠকখানার ঘরে বসল। সে একটু স্থির হয়ে বসার কিছু পরেই আমি তাকে চিঠিটা দেখাই। চিঠিটা একবার দেখে নিয়ে সে আমায় জিজ্ঞেস করল, চিঠিটা আজ পেয়েছিস? হ্যাঁ, এই তো সকাল নাগাদ এলো। ওনার ঠিকানাটা অনেকটাই দূর। আজ এখন বের হলে রাত হয়ে যাবে। আমার মনে হয় কাল সকাল নাগাদ গেলে ভালো হয়। তুই কি বলিস? ঠিকই বলেছিস, যাতায়াতেই অনেকটা সময় লেগে যাবে। তার চেয়ে ভালো কাল সকাল নাগাদই বের হওয়া যাবে। হ্যাঁ, কাল খুব সকাল সকালই বেরিয়ে পড়তে হবে। আমরা সেই সন্ধ্যাটা আশেপাশেই ঘুরে কিছু আলাপ আলোচনার মাধ্যমে এবং পূর্ব পরিচিতি কিছু লোকেদের সাক্ষাৎকারিতে কাটিয়ে দিলাম। রাতে এসে ভালোভাবে ভোজন সেরে সেদিনকার মতো বিছানায় আত্মসমর্পণ করলাম। পরের দিন মোটামুটি সকাল সকাল উঠে পড়া হলো। সকালে জল খাবার খেয়ে আমরা গবেষক বাবুর বাড়ির দিকে অগ্রসর হলাম। বাড়িটা আসলে কলকাতার একটু বাইরে, বারাসাতের কাছাকাছি। তাই কাল রাতে যাওয়ার বিষয়টা আমরা পরিত্যাগ করেছিলাম। তাই আজ খুব সকাল সকাল বেরিয়েছি। বাড়িতে পৌঁছালাম এই 10টা নাগাদ। কিন্তু বাড়িতে পৌঁছে যা দেখলাম, সেটার পর মনে হচ্ছিল কাল রাতে আসলেই বোধহয় বেশি ভালো হতো। সৌরভ, আমাদের বিষয়টাকে আরেকটু গুরুত্ব দেওয়া উচিত ছিল। আমরা বাড়িতে প্রবেশ করতেই জানতে পারলাম যে সোমদেববাবু আজ সকালেই মারা গিয়েছেন। আমরা ভেতরে প্রবেশ করতেই প্রথমে তাদের বাড়ির ভৃত্য রাজুর সাথে দেখা হলো।
রাজু আমাদের বলল যে, বাবু কাল রাতে খাবার খেয়ে ঘুমিয়ে গিয়েছিলেন। আমি ঘরের জানলা দরজা সব চাপিয়ে দিয়ে চলে আসি। আজ সকালে 7টা সাড়ে 7টা নাগাদ বাবুকে ডাকতে গিয়েছিলাম, দেখি ঘুমিয়ে আছেন। তখনও আমি কিছু বুঝতে পারিনি। তারপর দিদিমণিকে বললাম যে বাবু এখনো ওঠেননি। তখন দিদিমণি বললেন যে বাবুর শরীর তো খারাপ থাকে, তাই হয়তো একটু ঘুমিয়ে আছেন। পরে যখন 9টা নাগাদ আবার যাই, তখনও দেখি তিনি ঘুমিয়ে আছেন। আমি তখন বাবুকে ঠেলতে গিয়ে দেখি যে বাবুর শরীরটা একদম ঠান্ডা, কুঁকড়ে গেছে। আমি তাড়াতাড়ি দিদিমণিকে এবং অ্যাসিস্ট্যান্ট বাবুকে ডেকে আনি। তেনারা এসে দেখেন যে বাবু আর নেই, বাবু মারা গিয়েছেন। তোমার বাবুর দেহ কি এখনো তার শোয়ার ঘরেই আছে নাকি সরিয়ে ফেলা হয়েছে? না না, এখনো সরানো হয়নি সেখান থেকে। দিদিমণি আর অ্যাসিস্ট্যান্ট বাবুও সেখানেই আছেন। ঠিক আছে, তুমি আমাদের ওই ঘরেতে নিয়ে চলো তো। আমি আর বিশ্বনাথ রাজুকে অনুসরণ করতে করতে দোতলার একটি ঘরে গিয়ে উপস্থিত হলাম, যে ঘরটি ছিল ডক্টর সোমদেব ভট্টাচার্যের। বিশ্বনাথ ভেতরে ঢুকে সবাইকে নমস্কার জানিয়ে বলল, নমস্কার, আমি বিশ্বনাথ চক্রবর্তী, আর ইনি আমার বন্ধু এবং সহকারী সৌরভ ব্যানার্জি। আমরা খুবই দুঃখিত এরকম একটি সময় আপনাদের এখানে এসে বিরক্ত করছি। আপনারা যদি একটু এই দিকে চলে আসেন, আসলে আমার আপনাদের সাথে কিছু কথা ছিল। বিশ্বনাথ এবং আমাকে দেখে কিছুটা হতচকিত হয়ে ডক্টর সোমদেব ভট্টাচার্যের মেয়ে অনুপ্রিয়া দেবী আমাদের দিকে তাকায় এবং কিছুক্ষণ নির্বাক হয়ে থাকে। তারপর তিনি বলে ওঠেন, আপনারা কে? আমি আপনাকে ঠিক চিনতে পারলাম না। আর এই মুহূর্তে আপনারা এখানে কী বা করছেন? আমরা খুবই দুঃখিত এরকম একটি মুহূর্তে আপনাদের নিকট আমাদের আসতে হচ্ছে, কিন্তু সত্যি বলতে আমাদের ডাক্তার সোমদেব বাবু এখানে ডেকেছিলেন। আপনারা যদি দয়া করে একটু এইদিকে চলে আসেন তো খুব ভালো হয়। এই মুহূর্তে আপনাদের কোনো বক্তব্য শোনার কোনো মানসিকতা আমার নেই। যদি দয়া করে আমাদের এই মুহূর্তে একটু একা ছেড়ে দেন তাহলে খুব ভালো হয়। না না, সেসব কোনো বিষয়ে আমরা আসিনি। আমাদের আসলে ডাক্তারবাবু ডেকেছিলেন অন্য একটি বিষয় নিয়ে। কিন্তু বাবা হঠাৎ আপনাদের তলব করতে গেলেন কেন? আপনার বাবার কিছুদিন যাবৎ মনে হচ্ছিল যে ওনার ওপর কেউ আক্রমণ করতে চাইছে, তাই উনি আমার বন্ধু সৌরভকে একটি পত্র মারফত তার সাথে আমাদের দেখা করার জন্য অনুরোধ করেছিলেন। আজ আমরা এখানে এসেছি, কিন্তু যাই হোক, আপনারা একটু সরে দাঁড়ান। আর হ্যাঁ, পুলিশকে একটিবার খবর দিন। পুলিশ? পুলিশ কেন? আমার বাবার মৃত্যুটা তো স্বাভাবিক মৃত্যু। তিনি ঘুমের ঘোরে কোনো স্বাভাবিক কারণবশত তার মৃত্যু হয়েছে। এখানে অস্বাভাবিকতার তো কিছু নেই। সেটা যাচাই না হয় পুলিশই করুক। আর হ্যাঁ, আপনার ভৃত্য রামুর কথাতে এটা মনে হচ্ছে যে ওনার মৃত্যুটা হঠাৎ হয়েছে, যার ফলে ওনার শরীরটা কুঁকড়ে গিয়েছে। কিভাবে হয়েছে বা কি হয়েছে সেটা আশা করি পুলিশ এলে তদন্ত করলে আরও ভালোভাবে বোঝা যাবে। আর যেহেতু উনি নিজের জীবন নিয়ে একটি সংশয় প্রকাশ করেছেন, তাতে আমারও মনে হয় আপনাদের এ বিষয়ে আমাদের সাথে সহযোগিতা করা উচিত, যাতে ওনার যদি সত্যিই কোনোভাবে কেউ ক্ষতি করে থাকে তাহলে সে ব্যক্তি তার কর্মকাণ্ডের শাস্তি অবশ্যই পায়। বিশ্বনাথের কথা শুনে সোমদেববাবুর অ্যাসিস্ট্যান্ট অব্রদীপ পুলিশকে খবর দিতে বেরিয়ে গেল। বিশ্বনাথ যাওয়ার সময় ওকে বলে দিল যে সে যেন পুলিশকে বলে যে এখানে বিশ্বনাথ নিজে উপস্থিত আছে এবং তারা যেন জলদি এখানে এসে হাজির হয়। বাবার আপনাদেরকে খবর দেওয়ার বিষয়টা না আমি ঠিক বুঝতে পারছি না। কে বাবার ক্ষতি করতে চাইবে? আমার মাথায় তো কিছুই আসছে না। আপনার বাবার আচার আচরণে কোনো পরিবর্তন কি এর মধ্যে আপনি লক্ষ্য করেছিলেন? না, কিছুদিন যাবৎ বাবার শরীরটা ঠিক ভালো যাচ্ছিল না। এর বাইরে তো আমি কিছু জানি না। বিশ্বনাথ এবার ঘরটা ভালো করে পরিদর্শন করতে শুরু করলো। সে ঘরের সকল আসবাবপত্র, চেয়ার, টেবিল সব খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে শুরু করলো। ঘরের বিছানার সাইড টেবিলে দুধের গ্লাস খালি অবস্থায় ছিল। সেটাকে ভালোভাবে পর্যবেক্ষণ করছিল এবং পরক্ষণে সে অনুপ্রিয়া দেবীকে জিজ্ঞেস করলো, আপনার বাবা কি রাতে দুধ খেয়ে ঘুমাতেন? আগে হ্যাঁ, এটা বাবার অনেক পুরনো একটি অভ্যেস। এবার বিশ্বনাথ মৃত সোমদেববাবুর শীতল শরীরটিকে ভালো করে দেখতে আরম্ভ করল। সে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে দেখতে অনেকটি সময় অতিবাহিত করল।
এমন সময় ঘরে প্রবেশ করল অভ্রদীপ বাবু এবং তার সাথে জনা কয়েক পুলিশ কনস্টেবল এবং একজন পুলিশ অফিসার। পুলিশ ইন্সপেক্টর বিশ্বনাথকে দেখেই তাকে নমস্কার জানালো। সাথে সাথেই বিশ্বনাথও তার দিকে এগিয়ে গিয়ে তাকে প্রতি নমস্কার জানালো। বলল, আরে সেনবাবু, কেমন আছেন? আপনাকে এত সকাল সকাল বিরক্ত করছি বলে কিছু মনে করবেন না। না না, এ কি বলছেন মিস্টার চ্যাটার্জি? বলুন কি করতে পারি আপনার জন্য। প্রথমত জায়গাটাকে আপনারা সিল করুন এবং যা কিছু সন্দেহজনক মনে হচ্ছে তা আপনারা ফরেন্সিকে দেওয়ার ব্যবস্থা করুন। আর হ্যাঁ, লাশটাকে পোস্টমর্টমে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। মিস্টার চ্যাটার্জি, কিছু যদি মনে না করেন তাহলে একটা প্রশ্ন করব। হ্যাঁ নিশ্চয়ই, বলুন। আমার মৃত্যুটা দেখে তো স্বাভাবিকই মনে হচ্ছে, আপনার এখানে অস্বাভাবিক কি মনে হলো? আসলে প্রথমটায় দেখলে এটাই মনে হয় যে মৃত্যুটা স্বাভাবিক, কিন্তু পরক্ষণে একটু ভালো করে দেখলে আপনি দেখতে পাবেন যে মৃতের শরীরটি একদম আঁকড়ে গেছে, যা এই মৃত্যুর 4 ঘন্টা বা 10 ঘন্টার মধ্যে সম্ভব নয়। উপরন্তু আপনি যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখবেন যে শরীরটি এক প্রকার ফ্যাকাশে হয়ে গেছে, যাতে মনে হচ্ছে কোনো রকম বহিরাগত দ্রব্য শরীরে প্রবেশ করেছিল মৃত্যুর কিছু সময় আগে। যদিও তার মুখ বা হাতের আঙ্গুলে কোনো রকম চিহ্ন নেই যাতে এটা মনে করা যেতে পারে যে তার বিষক্রিয়ার মৃত্যু হয়েছে, কিন্তু তাও আমার কেন যেন কিছু একটা খটকা লাগছে। আচ্ছা যাই হোক, পোস্টমর্টেম হলে আশা করি জানা যাবে যে মৃত্যুটি আসলে কী কারণে হয়েছে। আর হ্যাঁ, মুড়ির বাটিটি এবং দুধের গ্লাসটি আপনারা পরীক্ষা করতে পাঠাবেন। যদি বিষক্রিয়া হয়েও থাকে তবে এই দুটোর মাধ্যমে হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। বিষক্রিয়া হলে তো অন্য কোনো দ্রব্যের থেকেও হতে পারে, যেমন রাতের খাবার বা বিকেলের মুখরোচক থেকে। হ্যাঁ হতেই পারে, কিন্তু আমার যেন মনে হচ্ছে তার বিষক্রিয়া হয়ে থাকলে সেটি খুব দ্রুত হয়েছে এবং হয়তো তার ঘুমোবার ঠিক পর মুহূর্তে হয়েছে, যাতে উনি কাউকে কিছু বলতেও পারেননি বা কাউকে ডেকে উঠানোর সুযোগটুকু পাননি। ঘুমের ঘোরে অল্প কষ্ট পেয়েই তিনি হয়তো মারা গিয়েছেন। আচ্ছা ঠিক আছে মিস্টার চ্যাটার্জি, আমরা সব ব্যবস্থা করছি। আমি তাহলে বাড়ির অন্য সকলের সাথে একটু কথা বলে দেখি। আচ্ছা ঠিক আছে। পুলিশদের সাথে কথোপকথন শেষ করে আমরা বাইরে আসতেই আমাদের সোমদেববাবুর ভৃত্য রাজুর সাথে দেখা হয়ে গেল। তাকে বিশ্বনাথ জিজ্ঞেস করল যে বাড়ির অন্য সকলে কোথায় আছে। রাজু বলল, আগে দিদিমণি তার ঘরেই আছেন এবং অ্যাসিস্ট্যান্ট দাদাবাবু গবেষণাগারে আছেন। এই অ্যাসিস্ট্যান্ট বাবু কি এই বাড়িতে থাকেন? আগে হ্যাঁ, তিনি বাবুর সাথেই কাজ করেন এবং এ বাড়ির একতলাতে তার জন্য একটা ঘরও রাখা রয়েছে। আর তুমি এই বাড়িতে কতদিন কাজ করছো? তা বাবু ভালো করে তো মনে নেই, কিন্তু আমার যৌবনকাল থেকে আমি এখানেই আছি। আর আজ আমার বয়স প্রায় 40 খানেক হবে, তো নাই নাই করে এই বাড়িতে তো 18-20 বছর হয়েই গেল। সোমদেববাবু স্ত্রী কোথায় আছেন? তিনি আজ প্রায় 10 বছর হলো মারা গিয়েছেন। অনুপ্রিয়া দেবী কি এই বাড়িতেই থাকেন? হ্যাঁ। তার বিবাহ হয়নি? না, তার তো এখনো বিয়ে হয়নি। তার বয়সও তো খুব বেশি নয়, এই 30 খানেক হবে। আচ্ছা ঠিক আছে, তুমি এবার আমাদেরকে তোমার বাবুর গবেষণাগারে নিয়ে চলো তো। আচ্ছা আসুন। গবেষণাগারের ভেতরে যেতেই আমাদের সোমদেববাবুর অ্যাসিস্ট্যান্ট মানে অভ্রদীপ বাবুর সাথে দেখা হয়ে গেল। তাকে এবার বিশ্বনাথ কিছু প্রশ্ন জিজ্ঞেস করল এবং সেই প্রশ্নের উত্তরে অভ্রদীপ সব ইতিহাস আমাদের সামনে একে একে হাজির করতে লাগলো। তার বক্তব্যগুলো এই যে, বিশ্বনাথবাবু, ডক্টর সোমদেব ভট্টাচার্য আজ অনেকদিন যাবৎ আমার শিক্ষক, আমার গবেষণার সূত্র এবং একজন আদর্শ মানুষ, যিনি আমাকে জীবনের পথ দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। আজ তিনি সে কাজগুলোকে অসম্পূর্ণ রেখে এভাবে চলে গেলেন। এটাই ভেবে আমি কোনো দিশা পাচ্ছি না। যাই হোক, আপনার প্রশ্নের উত্তরে আমি এটুকুই বলতে পারি যে আমি আমার স্যারকে খুব ভালো করে এবং খুব কাছ থেকে প্রায় 5 বছর ধরে দেখে চলেছি এবং আমার শিক্ষক কোনোদিনও কারোর ক্ষতি করেনি, এটা হলফ করে বলতে পারি। উপরন্তু তিনি অন্যের সহায়তা করেছেন। আমি যতদূর জানি তার বড় হয়ে ওঠা মুর্শিদাবাদের কাছে একটি গ্রামে। সেখানে স্কুলে তার বাবা শিক্ষকতা করতেন এবং ছোটবেলা থেকেই তার উদ্ভিদের প্রতি একটা বড় টান ছিল।
সেটা যৌবনকালে আরো বিস্তীর্ণ হয় এবং মহাবিদ্যালয়ে আসার পরে তিনি উদ্ভিদ বিজ্ঞান নিয়ে পড়তে আরম্ভ করেন। সেখানে নানা রকম উদ্ভিদের প্রকার পরিণতি এবং তাদের গুণাগুণ নিয়ে তার বড়ই আগ্রহ ছিল। পরবর্তীতে উনি কিছু উদ্ভিদের প্রকার নিয়ে গবেষণা শুরু করেন এবং ডক্টর লাহিড়ী তার এই গবেষণার সঙ্গী হন। অনেক রকম গাছের গুণাগুণ নিয়ে তিনি প্রকাশও করেন, আবার অনেক গাছের ক্ষতিকারক দিকও তিনি তুলে ধরেন, যা দিয়ে আমরা নিজেদের বাড়ির গাছপালা বা নিজেদের ক্ষেতের ফসলকে বাঁচাতে সক্ষম হই। ওনার মোটামুটি সব ধরনের গবেষণাই আজ প্রকাশ পেয়েছে, কিন্তু উনি যে পদ্ধতিতে গবেষণা করেন সেই পদ্ধতি এখনো তিনি নিজের কাছেই সামলে রেখে দিয়েছেন, কাউকে দেননি। ডক্টর লাহিড়ীর কাছে ওগুলো কিছু থাকলেও সম্পূর্ণ কাগজপত্র তার কাছেও নেই। এই নিয়ে বেশ কিছুদিন যাবৎ ডক্টর লাহিড়ীর সাথে তার বিবাদও চলছিল। সেই জন্যই হয়তো এতটা মানসিক চাপে জর্জরিত ছিলেন, কি জানি, কিছুই বুঝতে পারছি না। তার পরিবার সম্পর্কে কিছু বলতে পারবে? তার পরিবার বলতে এই মুহূর্তে তার মেয়ে, মানে ওই অনুপ্রিয়া ম্যাডাম। তাছাড়া ওনার পরিবারের কেউ বেঁচে আছেন বলে আমার তো জানা নেই। তার স্ত্রীও মারা গিয়েছেন আজ প্রায় 10 বছর হতে চলল। অনুপ্রিয়া ম্যাডাম তার সাথে এতদিন ধরে আছেন। তিনিও খুব মেধাবী। তিনি ইচ্ছে করলে বাইরে চলে যেতে পারতেন, কিন্তু তিনি তার বাবার জন্য এখানেই রয়ে গেছেন। অনুপ্রিয়া কি করেন? অনুপ্রিয়া ম্যাডাম ওই উদ্ভিদ নিয়ে পড়াশোনা শেষ করেছেন। এখন তিনি নিজেও কিছু গবেষণামূলক কাজের মধ্যে আছেন। তার গবেষণার ভিত্তি হলো উদ্ভিদের থেকে পাওয়া যে রাসায়নিক, সেই রাসায়নিক দিয়ে মানুষের কিরকম ভাবে সহায়তা করা যায়। সোমদেববাবু নিশ্চয়ই তাকে সহায়তা করেছেন? না বিশ্বনাথ বাবু, তিনি একেবারেই ওরকম মানুষ নন। নিজের মেয়ে বলে যে তাকে উপরি কোনো সাহায্য তিনি করবেন এমনটা নয়। তিনি বলে দিয়েছেন যে সে নিজের ভিত্তিতে যতটুকু করতে পারে ততটুকুই করবে। তার বাইরে যদি কোনো রকমের সহায়তা দরকার পড়ে, বৈজ্ঞানিক মাধ্যমে যতটুকু করা সম্ভব ততটুকুই সোমদেববাবু করবেন। তা এ নিয়ে কি বাবা মেয়ের মধ্যে কোনো মতবিরোধ বা কথা কাটাকাটি হয়েছিল? না, তেমন কিছু না। প্রথম 2-1 দিন ম্যাডাম বলছিলেন, পরে তিনি দেখলেন যে স্যার মানবেন না, তারপরে তো আর সেভাবে কিছু বলতে শুনিনি। আচ্ছা, আপনাদের এই 4 জন, মানে যারা সচরাচর তার সাথে দেখা করে বা তার সাথে থাকে, তাদের ছাড়া কি আরও কারোর সাথে সোমদেববাবুর কোনো সংঘাত বা মনিমনা ছিল? এমন কি কেউ রয়েছে? না, এমন তো নেই। তার সাথে দেখা করতে কেউ আসতোই না। যদি কখনো দরকার পড়তো কোনো বৈজ্ঞানিক বিষয়, তখন তাকে তারা চিঠি লিখতেন এবং সে তার পরিপ্রেক্ষিতে কিছুদিন পর হয়তো তাদের বাড়িতে ডাকতেন। তাও 3-4 মাসে হয়তো একবার। এর বাইরে কেউই তো আর আসতেন না। আপনার সাথে ওনার সম্পর্ক কেমন ছিল? আপনি তো ওনার অ্যাসিস্ট্যান্ট এবং নিজেও রিসার্চ করছেন, তো আপনাকে তিনি সহায়তা করেছিলেন? হ্যাঁ, নিশ্চয়ই। উনি না থাকলে আজ আমি এত কিছু করতেই পারতাম না। যতটুকু করতে পেরেছি সব ওনার দৌলতেই। আচ্ছা, এবার আমরা একটু অনুপ্রিয়া দেবীর সাথে কথা বলবো। তিনি কি ঘরে আছেন? হ্যাঁ, কিন্তু একটু আগেই এত বড় একটা ঘটনা ঘটে গেল, তা যদি একটু পরে ওনার সাথে কথা বলতেন তাহলে মনে হয় ভালো হতো। সবই বুঝতে পারছি, কিন্তু এই মুহূর্তে কথা বলাটা খুবই দরকার। আচ্ছা, আসুন আপনারা আমার সাথে। আমরা আবার ওপরতলার ঘরের দিকে অগ্রসর হলাম। ওপরতলার বাদিকের একটি ঘরে আমরা পৌঁছতেই অভ্রদীপবাবু আমাদের বলল, এটাই অনুপ্রিয়া দেবীর ঘর। আমরা ঘরের বাইরে পৌঁছে কিছুক্ষণ দাঁড়িয়ে তার কাছ থেকে ঘরে আসতে অনুমতি চাইলাম। তাতে অনুপ্রিয়া দেবী একটু বিরক্ত হলেন বটে, কিন্তু পর মুহূর্তে তিনি আমাদের ঘরে ঢোকার অনুমতি দিলেন। আমরা ঘরে ঢুকে তার শোবার ঘরের বিছানার পাশে দুটি চেয়ারে গিয়ে বসলাম। বিশ্বনাথ তাকে জিজ্ঞেস করল, আপনার শরীর এখন কেমন আছে? ওই আছে আর কি। আচ্ছা, বাবা কেন, মানে বাবার কেন মনে হয়েছিল যে বাবার কোনো বিপদ হতে পারে, এই বিষয়ে কি আপনাকে কিছু বলেছে? না, সেটা জানবার জন্যই আজকে আমাদের এখানে আসা, কিন্তু তার আগেই এই ঘটনা ঘটে গেল। তিনি আমাদের একটি পত্রে জানিয়েছিলেন যে তার মনে হচ্ছে তার ওপর কোনো বিপদ আসন্ন। তাই আমার এটা ধারণা যে আপনার বাবার এই মৃত্যুটি স্বাভাবিক নয়। এখন দেখা যাক পোস্টমর্টম রিপোর্টে কি জানা যায়। আপনারা আমাদের সহায়তা করলেন, এটার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। কিন্তু এবার আপনাকে কিছু প্রশ্ন করতে চাই আমি।
বাবার কোনো বিপদ হতে পারে এমন কথা তো বাবা আমাকে জানায়নি। অবশ্য সচরাচর বাবা আমাকে কখনোই বিরক্ত করতেন না। সে আমায় এখনও তার ছোট খুকি মনে করতেন। আমি নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকতাম। বাবার প্রতি আমার দায়বদ্ধতা খুব কম ছিল, হয়তো এই জন্যই আমাকে এড়িয়ে গিয়েছেন। কিন্তু যদি উনি একবার বলতেন এমন কোনো একটা বিপদ হলেও হতে পারে, তাহলে হয়তো বাড়িতে আমরা আরো সচেতন হতাম। বিশ্বনাথবাবু, বাবার তো সেরকম কোনো সম্পত্তিও নেই যার জন্য তাকে কেউ এভাবে আঘাত করতে পারে। তাহলে কেনই বা বাবার এরকম মনে হলো? সে বিষয়টা নিয়ে আমিও এখনো ঠিক বুঝে উঠতে পারিনি, কিন্তু আশা করছি কিছুদিনের মধ্যেই সে বিষয়ে আমি জানতে পারবো। আচ্ছা, আপনার বাবার কোনো শত্রু ছিল বলে আপনার মনে হয়? না, এটা কখনোই সম্ভব না। বাবার মতন একজন এত নিরীহ এবং ভালো মানুষের যে শত্রু থাকতে পারে তা আমি কখনোই বিশ্বাস করি না। তাও কোনো বিষয় নিয়ে হয়তো আপনার বাবার সাথে কারোর কোনো কারণে মনিমনা হয়েছে, এমন বিষয়ে আপনি কিছু জানেন? না, আমার বাবা খুবই সহৃদয় ব্যক্তি ছিলেন। তাকে যদি কেউ কিছু বলতেন তবুও তিনি কখনো পাল্টা তাকে কিছু বলতেন না। আর আমার বাবাকে সবাই খুব ভালোবাসতেন, শ্রদ্ধাও করতেন। আপনার বাবার সম্পর্কে আমাদের কিছু বলুন। আমার বাবা উদ্ভিদ বিজ্ঞানে অনেক রকম গবেষণা করেছেন, তাতে অনেকগুলো দিকে সাফল্যতাও তিনি পেয়েছেন। তার লেখা কিছু বৈজ্ঞানিক কাগজ আজ দেশ বিদেশে ব্যবহার করা হয় অন্যান্য গাছপালা এবং তার উপকারিতার বিষয়ে আরও গভীরভাবে তদন্ত করার জন্য। তার সাথে দেশ বিদেশের নানান লোকের যোগাযোগ রয়েছে। তিনি অন্য বৈজ্ঞানিকদের সাথে মিলে কিভাবে আরও ভালো করে উদ্ভিদ বিজ্ঞানের উন্নয়ন করা যায় তাই নিয়ে সব সময় আলোচনা করতেন। এটা নিয়ে তার সারাটা জীবন কেটে গিয়েছে। বাড়িতেও তিনি খুব বেশি যে সময় দিতেন তা নয়। আমার মা বাড়ির দিকটা সামলাতো ও আমার বাবার সাথে তার কাজেও হাত লাগাতো। আজ মা নেই প্রায় 10 বছর। তারপর থেকে বাবা নিজেকে একটু গুটিয়ে নিয়েছেন, হয়তো আমার মাকে হারানোর দুঃখে। এখন বর্তমানে আপনার বাবা যাদের সাথে ওঠা বসা করছে তাদের সম্পর্কে যদি আপনি কিছু বলতে পারেন। দেখুন বিশ্বনাথবাবু, অপ্রদীপ ছেলেটি ভালো, কিন্তু কোথাও না কোথাও একটি চালাকি সূত্র লুকিয়ে আছে। কেননা এত বছর ধরে নিছক বাবার অ্যাসিস্ট্যান্ট হয়ে থাকবে এটা মেনে নেওয়া যায় না। যদিও বাবা একজন দক্ষ শিক্ষক, কিন্তু তাও ওর অন্য কোনো মতলব থাকবে না এটা তো হতে পারে না। তা আমি ওকে সন্দেহ করছি না, কেননা ওকে আমি অনেক দিন যাবৎ চিনি। কিন্তু কার মনে কি আছে তা বলা বেশ কঠিন, তাই না? ওকে ছাড়া আপনার বাবার আর কারোর সাথে সেরকম দেখা সাক্ষাৎ হতো না? হ্যাঁ, হতো। বাবার পুরনো দিনের বন্ধু ডক্টর লাহিড়ির সাথে। তিনি মাঝে মধ্যেই আমাদের বাড়িতে আসতেন। তিনি বাবার গবেষণার সঙ্গী ছিলেন, তাই বাবার সাথে গবেষণামূলক অনেক কথাবার্তাই তার হতো। আপনিও তো উদ্ভিদ নিয়ে গবেষণা করছেন, আপনাকে আপনার বাবা আপনার গবেষণার কাজে কোনো রকম উপকার করেননি? না, আমার বাবা এমন মানুষ ছিলেন না যে নিজের সন্তান বলে সব রকমের উপরি প্রশ্রয় তিনি দেবেন। সে বিষয়ে তিনি খুবই নীতিবান ছিলেন এবং আমিও তাকে এজন্য বেশ শ্রদ্ধা করি। 2-1 বার আমি বাবাকে বলেছিলাম, কিন্তু বাবা নিজের কথায় অনড় ছিলেন। আমিও সেজন্য আর এ বিষয়ে কথা বাড়াইনি। তবে কোনো রকম সমস্যায় পড়লে তিনি অবশ্যই আমাকে সুপ্রতাপ দিয়েছেন। আপনার এই বিষয়ে খারাপ লাগেনি? না না, কখনোই না। বিশ্বনাথ আর অনুপ্রিয়া দেবীর কথার মাঝেই বাইরে থেকে একটি কোলাহল শোনা গেল। তাতেই আমরা সবাই ঘর থেকে বাইরে বেরিয়ে আসলাম। ঘরের বাইরে বারান্দায় আসতেই আমরা দেখতে পেলাম একজন 60 বছর বয়সের বৃদ্ধ ভদ্রলোক দাঁড়িয়ে আছেন এবং তিনি শোকাহতভাবে কিছু বলে চলেছেন। আমরা তার সামনে এগিয়ে চললাম। তার কাছে পৌঁছতেই অনুপ্রিয়া দেবী আমাদের সাথে তার পরিচয় করিয়ে দিলেন এবং বললেন যে ইনি ডক্টর লাহিড়ী। ভদ্রলোককে দেখে খুব শোকাহত মনে হলো। আমাদের দেখে তিনি আমাদের পরিচয় জিজ্ঞেস করতেই অনুপ্রিয়া দেবী আমাদের পরিচয় দিলেন। তিনি নমস্কার করে বললেন, কাল রাতেই আমি ওর সাথে দেখা করে গেলাম, আজ সকালেই এত কিছু হয়ে গেল। আমি তো বিশ্বাসই করতে পারছি না। হে ভগবান, কখন কি যে হয়ে যায় মানুষের সাথে। কথাটা বলতেই লাহিড়ীবাবুর চোখে জল চলে আসে।
নিজেকে সামনে লাহিড়ীবাবু আবার বলতে শুরু করলেন। কিছুদিন যাবৎ ওর শরীর ভালো যাচ্ছিল না। ও বলেছে আমায়। এ কথা আমি অতটা পাত্তা দিইনি, বয়সকালীন কোনো কিঞ্চিত রোগ হয়েছে বলে। কিন্তু এমনটা যে হয়ে যাবে আমি আমি সেটা কল্পনাও করতে পারিনি। আপনার সাথে ওনার কি রোজই যোগাযোগ হতো? হ্যাঁ, তা তো বটে। আজ প্রায় ৩৫ বছর ধরে আমরা একে অপরকে চিনি। সে ওই বিশ্ববিদ্যালয়ে গণ্ডি পার হওয়ার পর থেকেই আমরা একসাথে সকল গবেষণার কাজ করেছি। পরে বন্ধুত্বটি পরিণত হয়েছে পারিবারিক সম্পর্কেও। আমাদের সম্পর্কটি একদম অন্যরকম। অন্য অনেক বন্ধু থাকতেও আমরা দুজন দুজনের সবচেয়ে কাছের লোক। আর আজ যে ও আমাদের এভাবে ছেড়ে চলে যাবে তা আমি কল্পনাও করতে পারিনি। আমাদের আশা এবং সোমদেববাবুর চিঠি সম্পর্কে সব কিছুই লাহিড়ীবাবুকে খোলাখুলি বলা হলো। তারপর বিশ্বনাথ তাকে প্রশ্ন করল, আচ্ছা, আপনি তো ওনাকে খুব কাছের থেকেই চিনতেন বললেন, তা ওনার কি কোনো শত্রু থাকতে পারে? মানে আপনি কি সে বিষয়ে কিছু জানেন? না না, এরকম সাদাসিধে একটি লোকের যে কোনো শত্রু থাকতে পারে আমি সেটা বিশ্বাস করি না। আমার বন্ধুটি খুবই পরোপকারী ছিল এবং সবার সাথে ভালো সম্পর্ক বজায় রাখত। আমি কখনো ওকে কারোর সাথে কোনো রকম বচসায় যেতে দেখিনি। ও সবাইকে খুব শ্রদ্ধা করত এবং সেজন্যই অন্য সবাই ওকে খুব শ্রদ্ধাও করত। আপনার সাথে ওনার কি কখনো কোনো বিষয় নিয়ে বচসা হয়েছিল? বন্ধুদের মধ্যে ও একটু কথা কাটাকাটি তো হতেই থাকে বিশ্বনাথ বাবু। একদিন একটু কথা কাটাকাটি হলেও সেটা আমরা পরের দিন আর মনে রাখি না। আচ্ছা বেশ, আপনারা এখন নিজের কর্ম সেরে নিন, আমরা এখন চলি। পরবর্তীতে কোনো সংবাদ পেলে আমরা আবার আপনাদের বাড়িতে আসব। নমস্কার। আমিও সবাইকে নমস্কার জানিয়ে বাইরে বেরিয়ে এলাম। বাইরে আসতেই বিশ্বনাথ আমায় জিজ্ঞেস করল, কি সৌরভ, কিছু বুঝতে পারলে? বুঝতে যে পারিনি তা নয়, কিন্তু পুরোটা এখনো আমার কাছে পরিষ্কার নয়। ওনাকে হত্যা করার মতো কিছু সম্পত্তি আমার ঠিক চোখে পড়লো না, কিন্তু হয়তো ওনার গবেষণামূলক কোনো জিনিসের জন্যই ওনাকে হত্যা করা হতে পারে, কিন্তু সেটাই বা কি করে, আর তার গুরুত্বই বা কতটা আগে তা জানতে হবে, বুঝলে? ঠিকই বলেছিস, ওনার কাছে কি গবেষণামূলক কাগজ আছে তা আমাদের জানা খুবই প্রয়োজন, কিন্তু আজ সেটা নয়। আগে দেখতে হবে ওনার মৃত্যু কোনো অস্বাভাবিক কারণে হয়েছে কিনা। কেন, তুই যে বললি তুই বুঝতে পেরেছিস ওনার মৃত্যুটা অস্বাভাবিক কারণেই হয়েছে? আমি বুঝেছি বললে ভুল বলা হবে না, কেননা মৃত্যুটিকে অস্বাভাবিক বোঝায় শুধু একটা জিনিস, আর সেটা হচ্ছে ওনার শয়ন অবস্থা। এখন ময়না তদন্তের ভিত্তিতে বলা যেতে পারে আসলেই কি এটা অস্বাভাবিক মৃত্যু কিনা, বুঝলি? আর যদি সত্যি অস্বাভাবিক হয়ে থাকে তাহলে এতটা স্বাভাবিক দেখাচ্ছে কেন? ওটাই তো সৌরভ, তাহলে বুঝতে হবে পাল্লাটা পড়েছে খুবই বুদ্ধিদীপ্ত মানুষের সঙ্গে। আমি আর বিশ্বনাথ সোমদেববাবুর সামনের উঠোন দিয়ে তখন পার হচ্ছিলাম। উঠোনের দুপাশে প্রচুর গাছ, তার মধ্যে কিছু কিছু তো এমন যে আমরা এর আগে কখনোই দেখিনি। ওসব বিদেশি গাছ। এমনই একটি গাছের সামনে গিয়ে বিশ্বনাথ থমকে গেল। সে গাছগুলিকে ভালোভাবে দেখছিল। আমি তাকে প্রশ্ন করি যে সে এমন ওই গাছগুলিতে কি দেখছে। তার উত্তরে সে বলে, গাছগুলো কি সুন্দর না সৌরভ? এর আগে এমন গাছ কিন্তু আমি দেখিনি। কী বা রহস্য লুকিয়ে আছে এই গাছগুলোর ভেতরে তা হয়তো সোমদেব বাবুই জানতেন। আমরা গাছকে কিছুক্ষণ আনন্দ সহকারে উপভোগ করে বাড়ির দিকে রওনা হলাম। বাড়িতে পৌঁছে হরিরামের হাতের চা খেয়ে তদন্ত নিয়ে আলোচনায় বসলাম। বুঝলি, আমার তো এটা স্বাভাবিক মৃত্যু বলেই মনে হচ্ছে। তোর কি ধারণা? উনি যদি ওনার মৃত্যু নিয়ে আশঙ্কা না প্রকাশ করতেন তাহলে আমারও স্বাভাবিক মৃত্যু বলেই মনে হতো, কিন্তু যেহেতু তার মনে হয়েছে তাই আমার মনে হয় কোথাও না কোথাও একটা খটকা রয়ে গিয়েছে। তাছাড়া দেখাই যাক না ময়নাতদন্ত কি বলে। তুই যা বলছিস তাতে সবাই তো এখানে মৃত্যুর জন্য সন্দেহজনক হতেই পারে। সবারই তাহলে তার গবেষণামূলক কাজের দিকে একটি নজর ছিল। তাছাড়া তো আর কিছু আমার চোখে পড়ছে না, কিন্তু হত্যা করে জিনিস নেওয়া কি এদের কারোর পক্ষে সম্ভব?
পরের দিন সকালে বিশ্বনাথের কাছে খবর আসলো যে ময়নাতদন্ত শেষ হয়ে গিয়েছে। আমরা দুজনেই তড়িঘড়ি করে থানার উদ্দেশ্যে রওনা দিলাম। থানায় পৌঁছে ইন্সপেক্টর সেনের সাথে দেখা হতে তিনি আমাদের বললেন, আরে আসুন আসুন, বসুন। আমরা দুজনেই চেয়ারে বসে পড়লাম। তারপর ইন্সপেক্টর সেন বলতে শুরু করলেন, ময়নাতদন্তের রিপোর্টে বিষয়টি মোটামুটি স্পষ্ট যে মৃত্যুটি স্বাভাবিক, কিন্তু কিন্তু কি? আসলে ওনার মৃত্যুটি হয়েছে লাংস কোলাপস করার জন্য। তারপর তার অ্যাসফিক্সিয়েশন হয়, তবে পরবর্তীতে তার হার্ট ফেল করে। বডিতে অন্য রকমের কিছু রাসায়নিক পদার্থ পাওয়া গিয়েছে, আর মৃত্যুর আগে তার বডিতে এক ধরনের জলের অভাব দেখা গিয়েছে, যেটা একটু অস্বাভাবিক বলেই মনে করছেন আমাদের ডাক্তারবাবুরা। কিন্তু এর বাইরে অন্য কোনো রকম ক্ষত বা অন্য কোনো চিহ্ন তার বডিতে পাওয়া যায়নি। কি ধরনের রাসায়নিক তা কি জানা গিয়েছে? এখনো তো জানা যায়নি, কিন্তু ডাক্তারবাবুরা চেষ্টা করছেন, হয়তো তাড়াতাড়ি জানতে পারবো। আসলে খুবই কম মাত্রায় পাওয়া গিয়েছে, তাই। আর কোনো বিশেষ রোগ বা অসুবিধা কি তার শরীরে দেখা গিয়েছে? হ্যাঁ, তার শরীরটা কিছুটা দুর্বল হয়ে গিয়েছিল, হয়তো শারীরিক কারণে বা বয়সকালীন কোনো জটিলতায়। তার দেহের অন্য অনেক অঙ্গই বিকল হওয়ার দিকে যাচ্ছিল। ঠিক এই কারণেই উনি হয়তো আমাদের শরণাপন্ন হতে চেয়েছিলেন। কিছু কি বুঝতে পারলেন? এখনো ঠিক বুঝে উঠতে পারিনি, কিন্তু একটা দিক হয়তো খুঁজে পেয়েছি। যাই হোক, আপনি একটা কাজ করুন, ডাক্তারবাবুদের বলুন যে শরীরের কোন অংশ থেকে এই রাসায়নিকগুলো বেশি পাওয়া যাচ্ছে বা তার প্রবেশের কোনো চিহ্ন যদি থেকে থাকে, তবে সেগুলোকে একটু ভালো করে খুঁটিয়ে দেখতে বলুন। আপনার কি এখনো মনে হচ্ছে মৃত্যুটি অস্বাভাবিক? মানে মৃত্যুর কারণ তো একদম স্বাভাবিক, তাই জিজ্ঞেস করছি আর কি। স্বাভাবিক দেখালেও কিছু অস্বাভাবিক কারণ তো রয়েছে, এগুলো নিয়ে একটু আলোকপাত করা দরকার। তারপর দেখা যাক কোথায় গিয়ে থামে এই তড়ি। আমি যে আপনাকে দুধের গ্লাস এবং মুখরোচকের বাতি দিয়েছিলাম, সেখান থেকে কি কিছু পাওয়া গিয়েছে? না, সেরকম তো কিছু পাওয়া যায়নি। আমরা থানা থেকে বেরিয়ে একটি ছোট তেলে ভাজার দোকানের সামনে বসে আছি। আমি বিশ্বনাথকে জিজ্ঞেস করলাম, কিছু কি সে বুঝতে পেরেছে বা তার এ বিষয় নিয়ে কি অভিমত? জটিলতা কমলো না বন্ধু, বরঞ্চ বেড়েই গেল। বুঝেছিলাম এই তদন্তটা একটু জটিল হবে, কিন্তু এরকম একটা মোড় নেবে এটা আমি আশা করিনি। কেন? তোর এমনটা মনে হচ্ছে কেন? কেন এমনটা মনে হচ্ছে? আসলে সৌরভ, আমি আন্দাজ করেছিলাম হয়তো ময়না তদন্তে এটা বেরোবে যে ওনার মৃত্যুটা হয়েছে কোনো রকম বিষক্রিয়া থেকে, কিন্তু এখন তো দেখা যাচ্ছে যে রীতিমতো স্বাভাবিক একটি মৃত্যু। তাই বিষয়টি একটু ঘেটে গেল। একটু খুলে বুঝাতো দেখি। দেখ, কাউকে শ্বাসরোধ করে মারলে তার একটি অন্যরকম মুখভঙ্গি হয়, আবার কারোর যদি স্বাভাবিক বা অতি স্বাভাবিক মৃত্যু হয় তাহলে তার মুখে একটি ম্লান ভাব দেখতে পাওয়া যায়। কিন্তু ওনার মৃত্যুর সময়কালীন যে মুখশ্রী ছিল তাতে খুব কিঞ্চিত সময়ের জন্য হলেও তার বেদনাদায়ক একটি মৃত্যু হয়েছে, সেটা তার শরীরের ভাবমূর্তি প্রকাশ করছিল। তাই আমার মনে হয়েছিল হয়তো কোনোভাবে তার বিষক্রিয়া হয়ে থাকতে পারে। তাই তুই এখন বিস্মৃত হয়ে পড়েছিস। হ্যাঁ, সেটাই। চল যাওয়া যাক। আমরা আবার বাড়িতে ফিরে আসি। বাড়িতে ফিরে আসার কিছুক্ষণ পর আবার থানা থেকে সেনবাবু যোগাযোগ করেন। আমি আর বিশ্বনাথ আবার থানার দিকে যাওয়ার জন্য অগ্রসর হতে যাব, তখনই বিশ্বনাথ আমায় বলল, তুই বাড়িতেই থাক, আমি থানা থেকে শুনে আসছি উনি কি বলছেন। বিশ্বনাথ আমায় রেখে চলে গেল। ফিরল ঘন্টা দুয়েক পরে। তারপর একটু জলখাবার খেয়ে আবার অন্য কোনো একটা জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। আমি জিজ্ঞেস করতে সে আমায় বলল, সৌরভ, এই তদন্তটাই হয়তো প্রথম যেখানে প্রথমে দেখে বোঝা যায়নি যে মৃত্যুটা স্বাভাবিক না অস্বাভাবিক, উপরন্তু এত সুন্দরভাবে গোছানো নিরস মৃত্যু যে কেউ বুঝতেও পারবে না কি সাংঘাতিক বুদ্ধিদীপ্ত একটি খুন। সৌরভ, প্রথমত ভাবিনি এই সত্য সন্ধানটা এতটা জটিল হবে। এটার কুল কিনারা করতে যে এতটা কাঠখড় পোড়াতে হবে সেটা আমি ভাবতে পারিনি। হ্যাঁ, চল, দু একটা জায়গায় যেতে হবে, হয়তো ওখানে গেলে পরে মৃত্যুর সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পাওয়া যাবে। আমরা কলকাতা শহরের দুটি প্রান্তে দুটি খুব বড় জায়গায় গিয়ে উপস্থিত হলাম। সেখানে গিয়ে দু তিনজন ব্যক্তির সাথে কথা বলতেই
আমিও কিছুটা আন্দাজ করতে পারলাম না যে বিশ্বনাথ কী রকমভাবে মৃত্যুটিকে অনুসন্ধান করতে চাইছে। তারপর আমরা কয়েকটি জায়গায় গিয়ে পুরোপুরিভাবে স্পষ্ট হয়ে গেলাম যে আদতে এই খুনটি করলে কার সবচেয়ে বেশি লাভ। যদিও ওনার সাথে মেলামেশা করে এমন লোক খুবই কম, এবং তাই জন্য সন্দেহের তালিকাটাও নিছক খুবই কম। যারা এই সন্দেহের তালিকায় আছে তারা হলেন তার অ্যাসিস্ট্যান্ট, তার মেয়ে, তার বন্ধু এবং হয়তো হতচকিত করে দেওয়ার মতোই তার চাকর। আমরা সোমদেববাবুর বাড়িতে আবার ফিরে গেলাম। বাড়িতে গিয়ে আমাদের সাথে দেখা হলো তার অ্যাসিস্ট্যান্ট এবং তাদের বাড়ির চাকর রাজুর সাথে। সোমদেববাবুর মেয়ে বাড়িতে ছিলেন না, সে কোনো একটা কাজে বাড়ির বাইরে বেরিয়েছিলেন। বিশ্বনাথ রাজুকে প্রশ্ন করে, ঘটনার দিন রাত্রিবেলা লাহিড়ীবাবু কখন এসেছিলেন? উনি তো প্রায় দিনই এই 7টা নাগাদ আসেন, সেদিনও তাই এসেছিলেন। আর কটায় ফিরে গিয়েছিলেন? আগে বাবু এই 9টা নাগাদ। তারপরে তুমি বাবুর ঘরে গিয়েছিলে? বাবুকে রাতের খাবার দিয়ে আসতে গিয়েছিলাম। বাবু রাতের খাবারটা তার ঘরেই খান। তারপর তুমি বাবুকে শেষ কখন দেখেছিলে? আগে বাবু আমি যখন দুধ দিয়ে আসতে গিয়েছিলাম তখন এই রাত 10টা বাজে। তারপর আমি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি, কেননা এরপরে বাবুর আর আমাকে দরকার পড়ে না। আচ্ছা, এই বাবুর খাওয়ার সময় থেকে তার শোয়া অবধি ওনার ঘরে কি কেউ গিয়েছিল? হ্যাঁ, আমি অ্যাসিস্ট্যান্ট বাবুকে তার ঘরেই দেখেছিলাম। আচ্ছা বেশ, তুমি যাও। ও হ্যাঁ, পারলে অ্যাসিস্ট্যান্ট বাবুকে এখানে আসতে বলো। মিনিট 5 পর অ্যাসিস্ট্যান্ট অভ্রদীপবাবু ঘরে এসে উপস্থিত হলেন। বিশ্বনাথ তাকে জিজ্ঞেস করল, ঘটনার দিন রাত্রিবেলা আপনি সোমদেববাবুর ঘরে গিয়েছিলেন? হ্যাঁ, গিয়েছিলাম। লাহিড়ীবাবু বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পরে গিয়েছিলাম। আপনি যখন ঘরে গিয়েছিলেন তখন সোমদেববাবু ভালোই ছিলেন, কোনো অসুবিধা হচ্ছিল না তার? হ্যাঁ, উনি তো তখন মাত্র তার রাতের খাবারটা শেষ করেই আমার সাথে কথা বলছিলেন। আমি তো তার কোনো রকম অসুবিধে বা শরীর খারাপ লক্ষ্য করিনি। আপনি থাকাকালীন আর কেউ কি ঘরে এসেছিল? রাজু এসেছিল। ও এই সোমদেববাবুর খাবারের পাত্রগুলো সংগ্রহ করে নিয়ে গেল। আর আমি বের হওয়ার পথে মনে হয় অনুপ্রিয়া ম্যাডামকে তার ঘরে যেতে দেখেছিলাম। বেশ, আপনি অনুপ্রিয়া দেবী এবং লাহিড়ীবাবুকে বলে দেবেন যে কাল সকাল 10টা নাগাদ যেন তারা সবাই এ বাড়িতে উপস্থিত থাকে। আমার সবার সাথে কিছু কথা আছে। ঠিক আছে, তবে আজ আসছি, কাল তাহলে দেখা হবে। হ্যাঁ, ঠিক আছে, আমি বলে দেব। আমরা পরের দিন সকাল সকালই তৈরি হয়ে নিলাম। প্রায় 9:30 নাগাদ আমরা সোমদেববাবুর বাড়ির সামনে পৌঁছেও গেলাম। খানিক পরেই পুলিশ ইন্সপেক্টর সেনবাবুও সেখানে উপস্থিত হলেন। তার সাথে রয়েছে জনা কয়েক কনস্টেবল। বিশ্বনাথ তাদের বলল, এই যে সেনবাবু চলে এসেছেন দেখছি, চলুন তবে ভেতরে যাওয়া যাক। আমরা ভেতরে গেলাম। রাজু আমাদের দরজা খুলে দিল এবং দোতলার বৈঠকখানার ঘরে নিয়ে উপস্থিত করল। সেখানে আমরা দেখলাম যে আগে থেকেই অনুপ্রিয়া দেবী, অভ্রদীপ বাবু, লাহিড়ী বাবু উপস্থিত রয়েছেন। তাদের সামনের দিকে একটি চেয়ারে গিয়ে বিশ্বনাথ বসল। প্রথমত আমি সোমদেববাবুর কাছে ক্ষমা প্রার্থী। তার চিঠিটা আমরা যেদিন পেয়েছিলাম সেদিন আসাটাই হয়তো আমাদের উচিত ছিল। তার চিঠিকে আরও গুরুত্ব সহকারে দেখা আমাদের উচিত ছিল। সেটা আমরা করিনি বা করে উঠতে পারিনি, এজন্য আমি অত্যন্ত দুঃখিত। তার সাথে এটাও ঠিক যে সেদিন আসলে হয়তো খুনি যে এতটাই তীক্ষ্ণ বুদ্ধি প্রয়োগ করে এই খুনটি করেছে সে আরও সজাগ হয়ে যেত এবং তার মৃত্যুর রহস্য উদ্ঘাটন করাটা আরও কঠিন বা শক্ত হয়ে যেত। যাই হোক, আমরা তার এই মৃত্যুর আগাম খবর পেয়েও আটকাতে পারিনি, তার জন্য আমি দুঃখিত। তার মানে আপনারা বলতে চাইছেন যে স্যার সত্যি খুন হয়েছেন? হ্যাঁ, সে সত্যিই খুন হয়েছে। কিন্তু আপনারা এতটা নিশ্চিত কিভাবে হতে পারছেন? বলছি সব বলছি, এত ব্যস্ত হবেন না। প্রথমত আমরা যখন তার মৃতদেহ দেখি তখন ঠিক বুঝে ওঠা যায়নি যে মৃত্যুটি কীরকমভাবে হয়েছে। তারপর ময়নাতদন্তে আমরা এটা জানতে পারি যে তার লাংস কোলাপস করাতে এবং তার সাথেই হার্ট ফেল হওয়ার কারণে তার মৃত্যু হয়েছে, যেটা স্বাভাবিক বললে ভুল হবে না। কিন্তু এই স্বাভাবিকের মধ্যেও রয়ে গিয়েছে কিছু অসাধারণ চিহ্ন, যেগুলি আমাদের সেনবাবু বুঝতে সাহায্য করেছে। তার দেহে কিছু রকমের রাসায়নিক পাওয়া গিয়েছে যেটা মানব দেহে পাওয়াটা একেবারেই অসম্ভব। তার বাইরেও
তার দেহে মৃত্যুর আগে এক ধরনের জলের অভাব দেখা যায়, যেটা স্বাভাবিক মৃত্যুতে কখনোই দেখা যায় না। পরে আমাদের এই রাসায়নিকগুলোর ব্যাপারে সেনবাবু বলে। আমরা যখন এই বিষয়ে জানতে পারি, তখন কলকাতার প্রসিদ্ধ দুটি বড় গবেষণাগারে আমরা সেই রাসায়নিকগুলো কার্যকারিতা নিয়ে জানতে চাই। সেই গবেষণাগার থেকে আমরা জানতে পারি যে এই রাসায়নিকগুলো কিভাবে প্রয়োগ হয় এবং এগুলো আমরা সাধারণত কিসের থেকে পেয়ে থাকতে পারি, এবং সেগুলি জেনে আমরা খুবই আশ্চর্য হই। কি রকমের রাসায়নিক ছিল সেগুলি? বলছি, একটু ধৈর্য ধরুন। তারপর আমরা যাই সোমদেব বাবুর উকিলের কাছে। তার থেকে আমরা জানতে পারি যে ওনার কোনো উইল ছিল না। তার মানে ওনার স্থাবর অস্থাবর সব সম্পত্তির মালিকানা এখন একজন ব্যক্তির কাছে। তিনি হলেন অনুপ্রিয়া দেবী। কি তাই তো? আমাকে ছাড়া বাবার এই পৃথিবীতে আর আছেই বা কে? তা সেক্ষেত্রে আমি ছাড়া বাবার সম্পত্তির উত্তরাধিকার আর কেই বা হবে? ঠিক একদম তাই। আপনি কি বলতে চাইছেন মিস্টার চ্যাটার্জি? একটু স্পষ্ট করে বলুন তো, এরকম হেয়ালি করবেন না। হ্যাঁ, স্পষ্টভাবেই বলছি, আপনি আপনার বাবাকে খুন করেছেন। কি তাই তো? এর চেয়ে স্পষ্টভাবে আমি আর বলতে পারবো না। এগুলো কি সব বলছেন আপনি? আবোল তাবোল বলে যাচ্ছেন। আপনার মাথা ঠিক আছে তো? একদম। দেখুন তো, এই শিশিটি আপনি চিনতে পারেন কিনা? আর অস্বীকার করবেন না, আপনার গবেষণাগার থেকে কিন্তু এর চেয়ে অনেক বেশি জিনিস পাওয়া গিয়েছে। আপনি সেগুলো সরানোর চেষ্টা করলেও পুরোপুরি সরিয়ে ফেলতে পারেননি। কি সত্যি বলছি না মিথ্যে? অনুপ্রিয়া দেবী একেবারে চুপ হয়ে থাকলেন, আর কোনো কথা বললেন না। এরপর আবার বিশ্বনাথ বলতে শুরু করল। অনুপ্রিয়া দেবী বা আপনারা তিনজনই যে খুবই বুদ্ধিদীপ্ত মানুষ, সেটা নিয়ে আমার কোনো রকম সন্দেহ নেই। কিন্তু সন্দীপবাবুকে কে মারতে পারে, তা নিয়ে আমার একটি জটিলতা তৈরি হয়েছিল। আপনাদের তিনজনের কাছেই তাকে মারবার মতো কারণ ছিল, কিন্তু তাকে মেরে ফেললে সবচেয়ে বেশি লাভ অনুপ্রিয়া দেবীর হতো। সেটা আমরা উকিলবাবুর সাথে দেখা করার পরই বুঝতে পারি। সোমদেববাবু তার নিজের গবেষণাগারের জিনিস কাউকেই দিতে রাজি ছিলেন না। তিনি তার উত্তরাধিকারীকে নিজেই খুঁজে নিতে চেয়েছিলেন, আর হয়তো খুঁজেও পেয়েছিলেন। সেই ব্যক্তিটি আর কেউ নয়, তার অ্যাসিস্ট্যান্ট অব্রদীপ। সে বিষয়ে আমার যতদূর মনে হয় অনুপ্রিয়া দেবীও আন্দাজ করেছিলেন। যে বাবা তার নিজের মেয়েকে বিতাড়িত করে দিয়ে অন্য একজনকে তার চেয়েও বেশি আপন করে নেয়, সে বাবাকে বাবা বলতে আমার ঘৃণা হয়। আর আমি কি পারদর্শী নই? আমি মেয়ে বলে আমাকে তুচ্ছ-তাচ্ছিল্য করে? আমার গবেষণা, আমার মানব সভ্যতার প্রতি আবিষ্কারগুলোকে বাবা কটু চোখে দেখত। সে কখনো আমাকে উৎসাহ দেননি, বরঞ্চ আমাকে নিচু করেছেন। এরকম বাবাকে আমি বাবা বলে মানি না। তার কাছ থেকে আমি গবেষণার জন্য কিছু পদ্ধতি চেয়েছিলাম, সেগুলো তিনি দিতে অস্বীকার করলেন। আর তাই সেগুলো পাওয়ার একটি উপায় আমার কাছে ছিল, আর সেটা হচ্ছে আপনার বাবাকে খুন করা। আপনি খুনটা কিন্তু খুবই সুন্দরভাবে করেছিলেন। হয়তো সেদিন আমরা না আসলে আর আপনার বাবার চিঠির সম্পর্কে না জানলে আপনাকে কেউ ধরতেও পারত না। একটি সাধারণ মৃত্যু বলেই সবাই সেটাকে জানত। খুনটা ঠিক কিভাবে হয়েছে? ভালো প্রশ্ন, খুবই ভালো প্রশ্ন। আপনি একটু এদিকে আসুন, একটা জিনিস দেখাবো। লাহিড়ীবাবু উঠে বিশ্বনাথের সাথে জানলার দিকে গেল। বিশ্বনাথ তাকে জানলার বাইরে বাগানের দিকে আঙ্গুল দেখিয়ে বলল, ওটা কি গাছ আপনি জানেন? হ্যাঁ, ওটা তো ধুতরা ফুলের গাছ। ঠিক, একদম ঠিক। যার সায়েন্টিফিক নাম হচ্ছে ডাটুরা স্ট্যামোনিয়াম। যদি বলি ওই গাছটি দিয়েই খুনটা করা হয়েছে, আমি কি কিছু ভুল বললাম অনুপ্রিয়া দেবী? কি যাতা বলছেন? অনুপ্রিয়া দেবী ওই গাছের বীজ এবং পাতা থেকে এক ধরনের ডিককশন তৈরি করেছিলেন, যেটার মাধ্যমে তিনি তার বাবাকে আস্তে আস্তে স্লো পয়জন করছিলেন। কিন্তু তিনি বুঝতে পেরেছিলেন যে তার বাবা কিছু একটা সন্দেহ করছে, তাই তিনি শেষের দিন তার এই ডিককশনটি খুব গাঢ় করে তার বাবাকে শ্বাসের সাথে ধোঁয়া হিসেবে চালান করে দেন, যার জন্যই ওই রাসায়নিকগুলোকে তার বাবার শ্বাসনালী থেকে উদ্ধার করা হয়। অনুপ্রিয়া দেবী হয়তো ভেবেছিলেন যে আমি যখন বাটি এবং দুধের গ্লাস শনাক্ত করার জন্য পাঠাচ্ছি, তাই তার এই চালাকি হয়তো ধরা পড়বে না। আরও একটি বিষয় যে এই রাসায়নিক শরীরের মধ্যে থেকে কিছু ঘন্টার পরেই উড়ে যাওয়ার কথা, কিন্তু যেহেতু তিনি বেশি পরিমাণে ব্যবহার করেছিলেন, তাই কিছু অংশ তার শ্বাসনালীতে রয়ে গিয়েছিল। তা জানার জন্যই হয়তো অনুপ্রিয়া দেবী একটু বেশি আমল হয়ে রয়েছেন।
যদিও সাবধানতার খাতিরে তার গবেষণাগার পরিষ্কার করেছিলেন, কিন্তু একটু বেশি আত্মবিশ্বাসী হওয়ার জন্যে ভালো করে পরিষ্কার করেননি। তাই আমরা সেই গাছপালার অংশগুলো আবিষ্কার করতে সক্ষম হই। যারা ভাবছেন তার দুধের গ্লাসে কি ছিল, তাহলে বলে রাখি যে আমরা রাজুর কাছ থেকে জানতে পেরেছি যে তিনি রাতে দুধের সাথে কিছু গাছপালা, শিকড় বাকড় এবং জড়িবুটি মিশ্রিত খাচ্ছিলেন বেশ কিছুদিন যাবৎ। আচ্ছা, তাহলে সব রকম রহস্যই উদ্ঘাটন হলো। এবার তাহলে আমরা চলি। আর হ্যাঁ সেনবাবু, আপনি অনুপ্রিয়া দেবীকে নিয়ে যান। এই বলে আমি আর বিশ্বনাথ সেখান থেকে চলে আসি। রাস্তায় আসার সময় বিশ্বনাথ আমায় বলে, আজ হয়তো কিছু অতি পৌরাণিক মানসিকতার জন্য একজনকে কারাগারের বাসিন্দা হতে হচ্ছে। আমরা মেয়ে সন্তানকেও যদি একই দড়ির মাপকাঠিতে বসাই, তাহলে হয়তো সমাজ অনেক উন্নত হবে। হ্যাঁ, তুই কথাটা হয়তো একেবারে ঠিক বলেছিস, কিন্তু এই মানসিকতা পরিবর্তন আনতে হয়তো আরও কিছুটা সময় লেগে যাবে। সেটা তুই ঠিকই বলেছিস। যত জলদি সেটা সম্ভব হবে, ততই এদেশের উন্নতি হবে।